নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি কুসুমের পরবর্তী পর্ব শুরু করছি। আয়ুষ বলল, কুসুম যখন সকল স্টাফেদের সঙ্গে গিয়ে দাঁড়ালো তখন মীনাক্ষী গাঙ্গুলি বলল যে কুসুমের যেখানে স্ট্যান্ডার্ড, কাজের লোকেদের জায়গা, কুসুম তো বাড়ির বউ হয়ে সেখানেই দাঁড়িয়েছে, কাজের লোকেদের জায়গায় একদম ঠিক উপযুক্ত জায়গায় দাঁড়িয়েছে। তখন আয়ুষ উত্তরে বলল, কুসুম যেরকম আমি সেইভাবেই ওকে ভালোবেসেছি। কুসুম আজকে বাড়িতে যেখানে খুশি যেতে পারে, ওর এই বাড়িতে কোথাও যাওয়ার কোনো বাধা নেই, ওর আজকে কোনো কাজ করতে বাধা নেই। মা আজকে কুসুমকে বাড়ির বড় বউ হিসেবে স্বীকৃতি দিয়ে কুসুমকে নিজের পছন্দ মতন যে কোনো কাজ করতে অনুমতি দিয়েছে। তাছাড়াও আয়ুষ আরও বলল যে কুসুম যেরকম সেই রকম অবস্থাতেই আমি কুসুমকে ভালোবেসেছি, কুসুমকে আমি অ্যাকসেপ্ট করেছি, আমি ওকে বদলানোর কোনো দিনও প্রচেষ্টা করব না। মীনাক্ষী তখন বলছে, ও বাবা, তোমার ছেলের কথা শুনলে দিদি, আমি ওকে কোথায় ওর ভালোর জন্য, ওর বউকে ওর সম্মানের কথা ভেবে ওর ভালোর জন্য ওর বউকে কাজের লোকেদের মাঝে না দাঁড়িয়ে আমাদের গাঙ্গুলি পরিবারের সবার মাঝে দাঁড়াতে বললাম, আর ও কিনা বিনা ব্যাপারে কোনো কিছু না জেনে আমাকে কীরকম অপমান করলো। উল্টে আমাকে বলল যে কুসুমকে তুমি নাকি কোনো কাজে বাধা দিতে বারণ করেছো, কুসুমকে কেউ বাড়ির কিছু বলতেই পারবে না। আয়ুষ তো তার বউকে বলেই দিল যে আমাদের জন্য যেন কুসুমের কোনো কাজে কোনো ব্যাঘাত না হয়। তারপর মীনাক্ষী গাঙ্গুলি বলল, আয়ুষ তোর বউকে বল যে আমাদের জন্য চা স্ন্যাক্স বানিয়ে আনো, কারণ এই বাড়িতে তো কুসুম কাজ করতে অভ্যস্ত, যতই হোক ও তো কাজের লোক ছিল। তখন রাজ বলল যে খবরদার মীনাক্ষী, এই বাড়িতে কুসুম এখন থেকে বাড়ির বড় বউ, তাই এই বাড়িতে কুসুম যদি বাড়ির লোকের জন্য কোনো কিছু খাবার বানায় সেটা বাড়ির বড় বউ হিসেবে বাড়ির বউ হিসেবে বানাবে। সুতরাং ওকে কাজের লোক বলে তুমি বারবার ওকেও অপমান করবে না আর নিজেকেও ছোট করবে না, তাহলে কিন্তু ফল ভালো হবে না। তখন মীনাক্ষী বলছে, বাবা আমি আবার অপমান করলাম কোথায়? ঈশান বলল, শোনো কাকিমণি, আজকে একটা ভালো অকেশান, তো আজকে ভাইদা এবং জাদুকরের জন্য আমরা একটা দারুণ অনুষ্ঠানের আয়োজন করেছি। সুতরাং একটা ভালো অকেশানে উল্টোপাল্টা কথা বলে এই অকেশানটাকে একদম স্পয়েল করো না প্লিজ। আমি জানি যে ভাইদা এবং জাদুকরের অনারে এই অনুষ্ঠানটা হচ্ছে বলে তোমার হজম হচ্ছে না, তাই না কাকিমণি? এই শুনে মীনাক্ষী বলল, ঈশান তোর না বড্ড বার বেড়েছে, তোর মুখে বড্ড আজকাল কথা এসেছে, তুই যা না তাই বলছিস, তুই খুবই অসভ্যতামি করছিস। মনে রাখিস আমি কিন্তু তোর কাকিমণি, তোর থেকে বয়সে এবং সম্পর্কে বড়। ইন্দ্রাণী গাঙ্গুলি তখন বলল, আজ থেকে ছোট তোকেও আমি আজকে থেকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। ইনফ্যাক্ট এখানে যারা উপস্থিত, সেই উপস্থিত সকল দর্শকগণকেই, সকলের প্রত্যেকটি পরিবারের সদস্যদের প্রত্যেকের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি যে এই বাড়িতে যে আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সেটা অবশ্যই কুসুম এবং আয়ুষের জন্য। এছাড়াও আমাদের বাড়ির যে কোনো আনন্দ অনুষ্ঠান আমি যাদেরকে উৎসর্গ করতে চাই, যাদের ছাড়া আমাদের জীবন চলে না, যাদের ওপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে হয়, ওনারা হলেন আমাদের এই স্টাফ। আমাদের পুরো গাঙ্গুলি পরিবার তোমাদের কাছে কৃতজ্ঞ। এই বলে উনি সকল স্টাফেদের কাছে গিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি হাত জোর করে জানালেন যে আমি বিশ্বাস করি মনে প্রাণে যে তোমরা সবাই আছো বলেই আমরা সকলে ঠিক আছি, আমরা সকলে সুস্থভাবে নিজেদের কাজকর্ম করতে পারছি। এই যে আমাদের ড্রাইভার দাদারা প্রত্যেক দিন আমাদেরকে টাইম মতন কাজে নিয়ে বেরোয়, আবার প্রত্যেক দিন নিরাপদে আমাদের বাড়িতে পৌঁছে দেয়। আমাদের কিচেনের দিদিরা আমাদের সারা দিন বাড়ির প্রত্যেকটা মানুষের শরীর স্বাস্থ্যের কথা খেয়াল রেখে প্রত্যেকের জন্য ভালো ভালো রান্না করে এবং তাদের হাতের রান্না খেয়ে আমরা সুস্থ থাকি, আমরা কাজকর্মে এগিয়ে যেতে পারি। আমাদের সিকিউরিটি গার্ড দাদারা যারা দিন রাত একাকার করে আমাদের বাড়ি এবং আমাদেরকে নিরাপদ সুরক্ষিত রাখছে, আমাদের মালি ভাইরা যারা এত সুন্দর করে আমাদের লন, আমাদের চারপাশের
গাছপালা, আমাদের বাগান সাজিয়ে গুছিয়ে ফুলে ফলে ভরিয়ে দিচ্ছে। আমাদের ক্লিনিং স্টাফেরা যারা আমাদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখছে, আমাদের হাইজিন বজায় রাখছে, আমরা সকলে তাদের প্রতি কৃতজ্ঞ। তোমরা আছো আমাদের পাশে, আমাদের খেয়াল রাখছো, তাই আমরা সকলে এত ভালো আছি। তোমরা এইভাবে আমাদের পরিবারের একজন হয়ে মিলেমিশে থাকো, এমনটা কিন্তু সচরাচর দেখা যায় না। তোমরা যেভাবে আমাদের পরিবারের সাথে একত্রিত হয়ে আমাদের সাথে রয়েছো, যে আমাদের নিজেদেরও মনে হয় যে তোমরাই আমাদের পরিবারের সদস্য। এছাড়াও ইন্দ্রাণী গাঙ্গুলি আরও বললেন, আমাদের এই স্টাফেদের মধ্যে এমন কিছু মানুষজনও আছে যাদেরকে বোঝাতে হয় না, আমাদের শুধুমাত্র চোখের ইশারাতেই ওনারা বুঝতে পারেন যে কখন কি করণীয়। তখন সিকিউরিটি গার্ড দাদা তড়িৎবাবু বললেন যে আপনি আমাদেরকে ম্যাডাম আপনি আমাদেরকে সম্মান দেন, আমাদেরকে নিজের পরিবার মনে করেন, তাই আমরা সবটুকু দিয়ে ভালোভাবে আপনাদের সেবা করার চেষ্টা করি। আসলে আমরা আপনাদের কাজে কোনো গাফিলতি করতে চাই না, আমরা প্রত্যেকে নিষ্ঠা ভরে কাজ করি। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছেন, হ্যাঁ, এখানে আজকে শঙ্কর আমাদের মাঝে থাকলে আজকে খুবই ভালো হতো। আজকে শঙ্কর দেশের বাড়িতে গেছে, শঙ্করের প্রতিও আমরা সমানভাবে কৃতজ্ঞ, কেননা উনি যেভাবে ঠিক মতন কাজ করে, ওনার কাজ যেভাবে ঠিক মতন করে আমাদের প্রতি, আমাদের এই গাঙ্গুলি বাড়ির প্রতি নিজের আনুগত্য বজায় রেখেছে, সেই জন্য আজও আমরা সবাই শঙ্করের প্রতি কৃতজ্ঞ এবং আমরা এই পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা এই পরিবারের তরফ থেকে, আমরা এই গোটা গাঙ্গুলি পরিবারের তরফ থেকে তোমাদের সকলের প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলে ইন্দ্রাণী গাঙ্গুলি সকলের প্রতি, সকল তার স্টাফেদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন এবং তার সাথে বললেন যে শঙ্কর যেভাবে আয়ুষ আর ঈশানের খেয়াল রেখেছে, ওনার কাজের প্রতি যে ডেডিকেশন, এর কোনো তুলনাই হয় না। এই সমস্ত বলে মীনাক্ষী গাঙ্গুলি আবার নিজের চেয়ারে বসলেন। ইন্দ্রাণী গাঙ্গুলি আবার নিজের চেয়ারে বসলেন। বন্ধুরা, আমার বুঝতেই পারছেন একটু সামান্য সর্দি কাশি কমে গেছে, তো সামান্য যেটুকু রয়েছে একটু নাক ফসফস করছে বলে একটু বলতে ভুল হয়ে গেল। তা আপনারা আমার এই অনিচ্ছাকৃত ভুল ক্ষমা করবেন, আপনারা আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার সোহিনীস দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আরও বেশি করে শেয়ার করে দিন, যাতে সকলে কুসুম ধারাবাহিকের সারসংক্ষেপ সত্য ঘটনা উন্মোচন করে যথারীতি আমরা সকলেই দেখতে পারি। সোহিনীস দিশাকে সাবস্ক্রাইব করলে নতুন কোনো ভিডিও এলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো মীনাক্ষী গাঙ্গুলি তখন বলছে, আজকে কি বিশ্ব কাজের লোক দিবস নাকি? যেরকমভাবে দিদি প্রত্যেকটা কাজের লোকের প্রশংসায় বন্যা একদম ভরিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না। এই করে করে তো কাজের লোকগুলোকে একদম ওই মূর্খ গরিব লোকগুলোকে একদম লাই দিয়ে দিয়ে মাথায় তোল্লাই করে তুলেছে। এই যে কুসুম, এরই তো প্রমাণ কুসুম লাই পেয়ে পেয়ে এমনই মাথায় উঠেছে যে এই বাড়ির বড় বউ হওয়ার টিকিটই পেয়ে গেছে, বাড়ির বড় বউ হয়ে উঠেছে। তবে একটা কাজের কাজ, কিন্তু দিদি এই পুরো প্রশংসায় কুসুমের দিকে তাকিয়ে একটা কথাও বলেনি। তার ব্যাপারটায় কুসুমের একদমই দিদি প্রশংসা করেনি, কুসুমের ওপর এখনও দিদি রেগে আছে। যাকে এটাই আমার কাছে অনেক। এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি আবার যোগ করলেন যে সত্যি তোমরা এতগুলো বছর যেভাবে এতজন মানুষ মিলে আমার পরিবারের সেবা করে চলেছো নিরন্তর অক্লান্ত পরিশ্রম করে, আমি মন থেকে সকলের প্রতি কৃতজ্ঞ, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এবং আমার গাঙ্গুলি পরিবারের সকলের তরফ থেকে সবাইকে নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি বলে উনি হাত জোর করে নমস্কার করতে সকলে এসে, ওনার সকল স্টাফেরা এসে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে নমস্কার জানাতে গেলেন। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি কারোর প্রণাম নিলেন না, বললেন, আমি এমনিতেই তোমাদের সবাইকে আশীর্বাদ করেছি, আমি সবসময় তোমাদের সাথে আছি। তখন কুসুম ভাবছে, দেবীমা আজকে সব রাগ অভিমান দূরে সরিয়ে রেখে শুধুমাত্র আমার কথায় সকলের সাথে সুন্দর ব্যবহার করছেন। আমি চলে যাওয়ার আগে এত সুন্দর একটা উপহার দিচ্ছেন, যাতে আমি সারা জীবন এই সুখ স্মৃতি নিয়ে চিরকাল বেঁচে থাকতে পারি। আমার চিরকাল মনের গভীরে এই সুন্দর স্মৃতি একদিনের জন্য হলেও এই গাঙ্গুলি পরিবারের বড় বউ, এই গাঙ্গুলি পরিবারের সদস্য হয়ে সুন্দরভাবে থাকার স্মৃতি আমায় সারা জীবন বেঁচে থাকার রসদ যোগাবে।
এই কথা ভেবে, কারণ কুসুমের মন খুবই ভারাক্রান্ত, কারণ কুসুমকে কালকে সকালেই চলে যেতে হবে। দেবীমাকে যে সে কথা দিয়েছে, সে এত দূর চলে যাবে যেখান থেকে কুসুমকে আর ফেরত পাওয়া যাবে না। এবার ঈশান যোগ করলো, আচ্ছা চলো চলো, অনেক কথা, বাকি কথা পরে হবে। ভাইদা আর জাদুকর, তোমাদের জন্য আমি অনেক কিছু সেলিব্রেশনের ব্যবস্থা করেছি, চলো লেটস স্টার্ট। অনুশ্রী বলল, আচ্ছা চলো, আমিও খুব এক্সাইটেড, তো এবার শুরু করা যাক। ঈশান বলছে, ও বাবা, আমি তো ভুলে গেছি। সো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকের সন্ধ্যাটা আরও মেমোরেবল করে তোলার জন্য আমি আর অনুশ্রী একটা দারুণ খেলা ভেবেছি, যে খেলাটা দিয়ে আজকে আমরা আমাদের সন্ধ্যা শুরু করব। নাচ গান, আড্ডা, খেলাধুলা, খাওয়া দাওয়া, জমে যাবে একদম সন্ধ্যাটা। এই বলে ঈশান ও অনুশ্রী খুব আনন্দ করছে। তখন মীনাক্ষী গাঙ্গুলি বলছে, ও বাবা, খেলা, কবাডি, হাডুডুডু, এই বুড়ো বয়সে আমি এইসব খেলে আমার ঠ্যাং ভাঙবো নাকি? তাছাড়া আমার সুন্দর শাড়ি নষ্ট হয়ে যাবে। এই শুনে কাকাই বলছে, তোমার মাথায় যেমন বুদ্ধি মীনাক্ষী, তুমি এগুলো ভাবতে পারো। ঈশানের এগুলো, ঈশান জানিস তোর এর মধ্যে কোনো দোষ নেই, এটা তো এর মীনাক্ষীর এর ব্রেনের ওয়্যারিংটাই উল্টো দিকে চলে। এই মীনাক্ষী তখন বলছে, এই তুমি আবার আমার নামে বাজে বাজে কথা বলছো? আরে বাবা, তখন কাকাই বলছে, কেউ কিছু বলছে না, ঈশানও কিছু বলেনি, ঈশান শুধু বললো খেলা হবে, আর তুমি নিজে থেকেই ভেবে নিলে। দেখো দাদা, দেখো মীনাক্ষীর ভাবনা চিন্তাটাও দেখো, এই বুড়ো বয়সে আমরা নাকি কবাডি হাডুডুডু খেলবো, তাও আবার কোমরে ব্যথা, তাহলে আমরা কি খেলবো? মীনাক্ষী বলছে, দেখা যাক আমরা কি খেলবো, খেলার উপকরণ সব আসছে, সবাই মিলে এটাই বলছে। বাবা, এ আবার কি খেলা? সবাই মিলে বলে উঠল। তখন ঈশান আর অনুশ্রী বলছে, এই দেখো, এই কাচের মধ্যে দুরকম চিরকুট আছে, এই কাচের মধ্যে চিরকুট ভরা রয়েছে, প্রত্যেকের জন্য দুরকম চিরকুট আছে। এবার সবাই যে যার মতন একটা করে চিরকুট নেবে, এই চিরকুটের মধ্যে হয় লেখা উঠবে ট্রুথ, না হয় ডেয়ার। কিন্তু তখন আয়ুষ বলে উঠলো, আরে এই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলাটা তো সবসময় বোতল ঘুরিয়ে খেলা হয়, বোতল ঘুরিয়ে খেলা হয় আমি জানি। অনুশ্রী বললো, হ্যাঁ এটা বোতল ঘুরিয়ে খেলা হয়, কিন্তু আজকে আমরা একটু অন্যরকমভাবে আয়োজন করেছি। তো ডেয়ার পড়লে তো আমরা যা বলবো তোমাদেরকে করতে হবে, আর ট্রুথ বললে সমস্ত গোপন তথ্য কিন্তু সঠিকভাবে বলতে হবে, বুঝলে তো? তো সবাই তৈরি তো? হ্যাঁ বলে সবাই মানে রেডি জানান দিল। এবার তখন কাকাই বলছে আর রাজদীপ বলছে যে কাকে দিয়ে শুরু করব, লেডিস ফার্স্ট অর সিনিয়র সিটিজেন্স ফার্স্ট? লেডিস ফার্স্ট। কি করব বলো তো দাদা? তখন রাজ বলল, দেখো বয়োজ্যেষ্ঠরা তো এই খেলা কখনো খেলেনি, আর আগে যারা খেলেছে মানে ইয়ং জেনারেশন, তাই ইয়ং জেনারেশনকে দিয়েই বরং এই খেলা শুরু করা যাক। তো বাড়ির সব থেকে কনিষ্ঠ সদস্যকে দিয়েই শুরু করা যাক। ইন্দ্রাণী বলছে, ঠিক আছে, তাহলে অনুশ্রী তুমি প্রথমে চিরকুট তোলো। অনুশ্রী চিরকুট তুললো। তখন ঈশান মনে মনে প্রার্থনা করছে, ও অনুশ্রীকে যেন ডেয়ার তোলে, তাহলে আমি যা বলবো অনুশ্রীকে তাই করতে হবে। তো অনুশ্রী ঠিক ডেয়ারই তুললো, এবং অনুশ্রীকে তখন বলছে ঈশান যে তোমাকে তোমার স্বামীকে প্রপোজ করতে হবে। তখন অনুশ্রী বলছে, না না না, আমি পারবো না, আমার খুব লজ্জা করছে। তখন আয়ুষ বলল, না, চিরকুটে লেখা রয়েছে যেটা, সেটা তো মানতেই হবে, না হলে তো খেলায় চিটিং করা হবে, তোমায় চিরকুটে লেখা মানতেই হবে, তোমাকে ঈশানকে আজকে প্রপোজ করতেই হবে। তখন অনুশ্রী একটা ছোট্ট বালিশ তাকিয়া মতো নিয়ে হাঁটু গেড়ে বসে বালিশের ওপর বসলো। মেঝেতে একটা ছোট্ট তাকিয়া নিয়ে মেঝের ওপর হাঁটু গেড়ে বসলো। তারপর অনুশ্রী যেগুলো বললো অসাধারণ সুন্দর। অনুশ্রী হাঁটু গেড়ে বসে ঈশানকে বলল যে, ঈশান, তোমাকে প্রপোজ করার আগে আমি তোমার কাছে কতগুলো প্রশ্নের উত্তর জানতে চাই। 1 নম্বর হলো, আচ্ছা বলো তো আমাদের এই পৃথিবীতে কটা মহাদেশ মানে কন্টিনেন্ট আছে? তখন ঈশান বলছে, বাবা এ আবার কেমন প্রশ্ন, আরে বলোই না, অনুশ্রী বলছে। তখন ঈশান বলল, কেন, 7টা মহাদেশ রয়েছে। তখন অনুশ্রী বলছে, আচ্ছা বলো তো পৃথিবীতে কটা ওয়ান্ডার্স রয়েছে, কটা বিস্ময় জিনিস রয়েছে? তখন ঈশান বলল, কেন 7টা? তো এগুলোর সঙ্গে প্রপোজের পয়েন্টসের কী সম্পর্ক? তখন অনুশ্রী বলছে, পয়েন্টসটা হলো এই যে এ জন্মে তুমি আমায় প্রপোজ করেছিলে, তাই আমাদের বিয়ে হয়ে গেল, আর আমাদের বিয়ের সময় আমরা 7 পাক ঘুরে 7 জন্ম একসাথে থাকার জন্য প্রতিজ্ঞা করেছিলাম। তো বাকি 6 জন্মের জন্য আমি তোমায় প্রপোজ করছি হাতে একটা সুন্দর গোলাপ ফুল নিয়ে, যে
তুমি সারা জীবন আমার থাকবে, বাকি সব জন্মে তুমি শুধু আমারই হয়ে থাকবে, সমস্ত জন্মে। বলো, তুমি শুধু আমারই থাকবে। উইল ইউ বি মাইন ফর এভার? উইল ইউ বি মাইন ফর এভার? এইরকম শুনে ঈশান বলল একটু মস্করা করে, ও প্রত্যেক জন্মে একটা বইয়েরই মুখ দেখে দেখে আমাকে ক্লান্ত হয়ে যেতে হবে, দূর, তাহলে আমি তোমাকে কেন বিয়ে করব? তখন অনুশ্রী বলছে, প্রত্যেক জন্মে স্বামী স্ত্রীর ভালোবাসা আরও 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 বেশি করে বাড়ে, তাই তোমাকে প্রত্যেক জন্মে আমি আরও আরও অনেক বেশি করে ভালোবাসবো। তখন ঈশান অনুশ্রীকে আলিঙ্গন করে বলছে, আর আমিও প্রত্যেক জন্মে শুধু অনুশ্রীকেই বউ হিসেবে পেতে চাই এবং সারা জীবন অনুশ্রীকেই বউ হিসেবে ভালোবাসবো। আমি অনুশ্রীর নই, তো জীবনে কারোকেই বিয়ে করব না, আমি যত জন্ম বাঁচবো আমি শুধু অনুশ্রীকেই বিয়ে করব। বলে এই গোলাপ ফুলটা অনুশ্রী আর ঈশান একসাথে নিল। তারপর বলছে, আচ্ছা চলো চলো, এরপরে চিরকুট কে তুলবে? তো বাবা তুলুক। তো রাজ বলছে, ওরে বাবা, ইন্দ্রাণীকে প্রপোজ করতে হলে তো আমি এক মুহূর্ত দ্বিধা করব না। কই কই আমার চিরকুটটা আমাকে দাও তো, কই আমার চিরকুট আসছে না কেন? এবার যথারীতি ঠিক সময় রাজের চিরকুট এলো। যথারীতি রাজের চিরকুট এলো। তো রাজ সেখানে দেখলো যে লেখা, রাজের চিরকুটে লেখা দেখলো যে ইন্দ্রাণী গাঙ্গুলির জন্য রাজকে একটি ভীষণ সুন্দর কবিতা শোনাতে হবে। তো রাজ বলছে, আর এমন কি ব্যাপার, আমি তো প্রত্যেক দিনই ইন্দ্রাণীর জন্য নতুন নতুন কবিতা লিখি, কিন্তু ইন্দ্রাণীর আবদার, এখানে আমার স্বরচিত কবিতা বললে হবে না, এখানে কবির, প্রতিষ্ঠিত কবির বিখ্যাত কবিতা, রোম্যান্টিক কবিতা আমাকে ইন্দ্রাণীকে শোনাতেই হবে। তখন আয়ুষ সহ ঈশান সবাই বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি মাকে আজকে দারুণ রোম্যান্টিক একটা কবিতা শুনিয়ে দাও। তখন রাজ ইন্দ্রাণীর উদ্দেশ্যে অপূর্ব সুন্দর কবিতা আরম্ভ করলো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। মীনাক্ষী দৌড়ে গেল চিরকুট তুলতে। মীনাক্ষী দেখলো ডেয়ার পড়েছে। ও দিদি, এখানে কি উল্টোপাল্টা লেখা আছে জানো? এখানে কি লেখা আছে? লেখা আছে, আগামী কয়েক মাস আমি যদি শপিং না করি তাহলে তার পরের বছর আমি একটা দারুণ গিফট পাবো। তখন সবাই মিলে হাসতে হাসতে বলল, কাকিমণি তুমি আর এই বছরটা শপিং করো না, তাহলে নতুন বছরের শুরুতে তুমি দামি শাড়ি, গয়না, সোনা, রূপো, হিরে, প্ল্যাটিনাম যা ইচ্ছা পেতে পারো, শুধু তুমি এই বছর অনলাইন শপিংটা করো না। তখন মীনাক্ষী মনে মনে বলছে, অনলাইন শপিং না হয় করলাম না, এখানে চিরকুটে লেখা আছে, কিন্তু ডিরেক্ট শপিং তো করতে পারি, তার মানে আমি দোকানে গিয়ে ডিরেক্ট শপিং করব, অথচ কেউ জানতেও পারবে না বাড়ির লোক, আর আমি সামনের বছর দামি দামি উপহার পাবো। এই বলে মীনাক্ষীর চিরকুট তোলা তো হয়ে গেল। এবার সবাই বলল যে এবারে ইন্দ্রাণীর পালা। ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে, আমি এই সমস্ত খেলায় অংশগ্রহণ করতে চাই না। তখন সবাই বলছে, ইন্দ্রাণী তোমাকেও কিন্তু এই খেলায় অংশগ্রহণ করতে হবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি জোর করে একটা লজ্জা লজ্জা মুখে চিরকুট তুললো। তো ইন্দ্রাণীর ওখানে বেরোলো ট্রুথ। তো
তো সেখানে লেখা যে ইন্দ্রাণী গাঙ্গুলি আগামী 10 বছরে নিজের বাড়ি, পরিবার এবং ব্যবসাকে কোথায় দেখতে চায় সেটা তাকে বলতে হবে। তখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলছে যে আগামী 10 বছরে আমি আমার ব্যবসাকে এমন জায়গায় দেখতে চাই যেটা গ্লোবাল এবং একই সাথে লোকালও হবে। তার মানে আমার ব্যবসা দেশে বিদেশে ছড়িয়ে পড়বে, আমার প্রোডাক্ট দেশে বিদেশে আন্তর্জাতিক বাজারে রমরমিয়ে ব্যবসা চালাবে, কিন্তু তার সাথে দেশের মধ্যেও লোকাল সমস্ত দোকানেই আমার প্রোডাক্ট পাওয়া যাবে। সাধারণ মানুষের সাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে, সাধ্যের মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে আমার প্রোডাক্ট পাওয়া যাবে। এইভাবেই আমি আমার বিজনেসকে অনেক বাড়াতে চাই এবং চাই যে আমার 2 ছেলে, আমার যোগ্য উত্তরাধিকার, আমার 2 ছেলে ভালোবেসে আমার এই ব্যবসাকে আরও বড় করবে। আর পরিবার বলতে আমি আরও 10 বছরে দেখতে চাই যে আমার পরিবারে আমার পরবর্তী প্রজন্মকে, আমার নেক্সট জেনারেশন, আমার পরবর্তী প্রজন্মকে দেখতে চাই যে আমার নাতি নাতনিরা আমার ঘরে খেলে বেড়াবে, আমি তার সাথে ছুটোছুটি করব, খেলবো, রিটায়ার্ড লাইফ লিড করব, ছোট ছোট আধো আধো গলায় নাতি নাতনিদেরকে নিয়ে সময় কাটাবো, তাদের সাথে গল্প করব, তাদের সঙ্গে খেলা করব। এই স্বপ্ন আমার, যে আমি পুরো গাঙ্গুলি পরিবারকে ভরা অবস্থায় দেখতে চাই। আমি আমার গাঙ্গুলি পরিবারের চরম উন্নতি দেখতে চাই। আমার গাঙ্গুলি পরিবারের সবার সাথে এইভাবেই আগামী 100টা বছর সুখে দুঃখে, সুখে শান্তিতে পাশাপাশি থাকতে দেখতে চাই। কুসুম তখন ভাবছে যে দেবীমা এই কথাগুলো বলার সময় একবারও তো আমার দিকে তাকালো না। তার মানে দেবীমা আমার ওপর এমনই অভিমান করে আছেন যে দেবীমা আজও আমাকে তার পরিবারের সদস্য বলে মনে করে না। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলল, আয়ুষ তুমি এবার এই মানে খেলাটা খেলো। তখন আয়ুষ চিরকুটটা তুলতে যাচ্ছে, তখন অনুশ্রী বলছে যে দাদাভাইয়ের যেন দেয়ার পড়ে, কারণ আজকে ঈশান খুব সুন্দর গেম দাভাইয়ের জন্য রেখেছে, কিন্তু ঈশান অনেক মজার গেম রেখেছে যে ভাইদার জন্য খুব সুন্দর মজার গেম রেখেছে। কিন্তু আয়ুষ সেই চিরকুটটা তুললো, আয়ুষ বলছে মা আমারও তো আমার মায়ের মতনই ট্রুথ পড়লো। তো এবার আমি আমার মনের গোপন কথা, একদম সত্যি কথাটা বলে দিই। বলে আয়ুষ বলতে শুরু করলো যে আমি চাই যে আমি আজ থেকে এই মুহূর্ত থেকে আমাকে এবং আমার স্ত্রী কুসুমকে আমার মা ইন্দ্রাণী গাঙ্গুলি তার মনে, তার পরিবারে স্থান দিক, গাঙ্গুলি পরিবারে স্থান দিক। মা আমাকে আর কুসুমকে দুজনকে বিয়ের আগে সমানভাবে প্রচণ্ড ভালোবাসত। সেই ভালোবাসার স্থানটি আমি আমার মায়ের চোখে আমার জন্য এবং আমার স্ত্রী কুসুমের জন্য আবার দেখতে চাই। আমি এবং আমার স্ত্রী কুসুম আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি, তাই আমি চাই যে আমাকে এবং আমার স্ত্রী কুসুমকে আমার মা মেনে নিয়ে আমাদের গাঙ্গুলি পরিবারের অংশ মনে করে আমাদের সমানভাবে ভালোবাসা দিই, আমাদেরকে পরিবারের সদস্য হিসেবে মনে করুন। এবার সবাই বলছে ঈশান এবারে তোর টার্ন। এবার ঈশান তুলল চিরকুটটা। তো ঈশানের জন্য রয়েছে ডিয়ার। তো ঈশানের জন্য বলা হলো যে ঈশানকে অনুশ্রীর জন্য একটা সুন্দর গান গেয়ে শোনাতে হবে। এবার ঈশান ভাবছে যে কোন গানটা অনুশ্রীর জন্য শোনাবে। তখন রাজ কানে কানে আয়ুষকে বলছে, আয়ুষ কোনো চিন্তা করো না, ইন্দ্রাণী তোমাদের মা তোমাদের জন্য যখন এতটা করেছে, আজকে যখন কুসুম এবং তোমাকে মানে আয়ুষকে, আমার বড় ছেলে এবং বড় বৌমাকে মেনে নিয়ে ঘরে বধূবরণ করে তুলেছে, তার মানে দেখবে ইন্দ্রাণী সবটা মেনে নেবে। ইন্দ্রাণীর মন গলতে শুরু করেছে। ইন্দ্রাণী তোমাকে এবং তোমার স্ত্রীকে, আমার বড় ছেলে এবং বড় বৌমাকে সসম্মানে সারা জীবনের জন্য গাঙ্গুলি পরিবারের সদস্য হিসেবে মেনে নেবে। শুধু একটু সময় দাও, দেখবে সময় সব কিছু ঠিক করে দেবে। এবার ঈশান অপূর্ব সুন্দর একটা রোম্যান্টিক গান শুরু করলো।
আর তখন ঈশান আর আয়ুষ দুজনেই কল্পনা জগতে ভেসে বেড়ালো। ঈশান অনুশ্রীর জন্য গান করছে, ঈশান আর অনুশ্রী দুজনের দিকে তাকিয়ে দুজনে অদ্ভুত সুন্দরভাবে দুজনের দিকে মনের মধ্যে প্রেম ভালোবাসা নিয়ে ঈশান এবং অনুশ্রী দুজনের দিকে তাকিয়ে, আর এদিকে ঈশানের গলার অপূর্ব সুন্দর রোম্যান্টিক গান শুনে আয়ুষ আর কুসুমও দুজনের দিকে তাকিয়ে কল্পনার রাজ্যে ভেসে বেড়াচ্ছে যে আয়ুষ এবং কুসুম দুজনে অপূর্ব সুন্দর চোখে চোখ রেখে হাতে হাত রেখে আলিঙ্গনবদ্ধ অবস্থায় অপূর্ব সুন্দরভাবে প্রেমময় মধুর পবিত্র এই মধুর প্রেমের সম্পর্কটাকে অপূর্ব সুন্দরভাবে উপলব্ধি করছে। শুধু দুজনের কাঁধে চোখ বুজে এই মুহূর্তটাকে উপলব্ধি করছে দুজনেই কল্পনার জগতে। অপূর্ব সুন্দর এই সিনটি বন্ধুরা, অপূর্ব, সত্যি মন এক মুহূর্তে ভালো হয়ে যাচ্ছে যখন আমরা দেখছি কুসুম এবং আয়ুষ দুজনকে সাথে দুজনে অপূর্ব সুন্দর মৃদু মধুরভাবে নাচ করছে, দুজনের হাত ধরে আস্তে আস্তে চোখে চোখ রেখে হাতে হাত ধরে হালকা করে আলিঙ্গন করে দুজনের নিঃশ্বাস উপলব্ধি করছে, দুজনের প্রেম উপলব্ধি করছে। ঠিক সেই সময় হাততালির শব্দে কুসুম আর আয়ুষের চমক ভেঙে গেল, মানে ঈশানের গানটা শেষ হলো। এবার ঈশান বলছে যে জাদুকর এবার তোমার পালা, তোমাকে কিন্তু চিরকুট তুলতেই হবে। তখন কুসুম ইতস্তত করছে, কুসুমের মনে পড়ে যাচ্ছে যে দেবীমাকে দেওয়া কথা, দেবীমা তথা ইন্দ্রাণী গাঙ্গুলি তাকে বলছে যে আমার ছেলেকে তুমি 15 দিনের মধ্যে আমার কাছে ফিরিয়ে দাও, কথা দাও। তখন কুসুমও কথা দিয়েছে যে দেবীমাকে তার ছেলে আয়ুষকে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে ফিরিয়ে দেবে আগামী 15 দিনের মধ্যে, এবং কালকেই সেই দিন। ইন্দ্রাণী গাঙ্গুলিকে দেওয়া কথা রাখার দিন, আয়ুষকে ফিরিয়ে দিয়ে আয়ুষকে ছেড়ে কুসুম কালকেই তো সব ছেড়ে চলে যাবে। তো সেই নিয়ে কুসুম ইতস্তত করছে যে কুসুম কে পরিবারের আদৌ সদস্য, কে খেলায় অংশগ্রহণ করবে, এরকম যখন ভাবছে তখন ইন্দ্রাণী গাঙ্গুলি নিজেই অর্ডার দিল যে কুসুম তুমি চিরকুটটা তোলো। তখন এইটা শুনে সকলে বলল, মনে মনে ভাবলো, যেমন রাজ, অনুশ্রী, কাকাই, মীনাক্ষী গাঙ্গুলি থেকে শুরু করে ঈশান, অনুশ্রী, আয়ুষ সবাই ভাবলো বোধহয় ইন্দ্রাণী গাঙ্গুলি সত্যি করে কুসুমকে বড় বউ হিসেবে মেনে নিয়েছে। কুসুমও তার দেবী মায়ের কথা মতন হাত থেকে চিরকুটটা তুলে নিল এবং চিরকুটে লেখা আছে যে ট্রুথ। কুসুম চিরকুটটা পড়ে দেখলো যে সবাইকে শোনালো যে চিরকুটে লেখা যে কুসুমকে তার মনের কথাটা তাকেই বলতে হবে যে তার প্রাণের চেয়েও বেশি প্রিয়। কুসুম তাই বলছে যে আমাকে আমার মনের কথাটা তাকেই বলতে হবে যে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয়। তখন তো আয়ুষ খুব লজ্জা পাচ্ছে, সবাই মিলে আয়ুষকে খুব মিষ্টি করে খুব খেপাচ্ছে যে এবার তো কুসুম তোকে গিয়ে কিভাবে প্রপোজ করবে। কাকাই, রাজ, ঈশান, অনুশ্রী সবাই মিলে বলছে ভাইদা এবারে কুসুম দেখো তোমাকে ভালোবেসে কি কথা বলবে, কারণ কুসুমের তো প্রাণের চেয়েও প্রিয় একমাত্র তুমি, তাই তোমাকে এবার কুসুম দেখো কি বলতে আসছে। তখন আয়ুষ চোখ লজ্জায় বন্ধ করে দিল, কিন্তু সবাইকে অবাক করে কুসুম ধীরে ধীরে আয়ুষের দিকে নয়, ধীরে ধীরে এগিয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলির দিকে। তারপর ইন্দ্রাণী গাঙ্গুলির ঠিক পায়ের নিচে বসে পড়ল এবং পায়ের নিচে বসে পড়ে বলল যে আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় আমার দেবীমা। তাই এখানে উপস্থিত সকলে যখন বলেছেন যে আমাকে বক্তব্য রাখতে, আমাকে আমার মনের কথাটা আমার প্রাণের চেয়েও প্রিয় মানুষকে বলতে, তখন আমি আমার মনের কথা আমার প্রাণের চেয়েও বেশি প্রিয় মানুষ আমার দেবীমাকে আমি বলছি। তো আমি আমার মনের কথাটা শুরু করছি। খুব ছোটোবেলায় আমি আমার মাকে হারিয়েছি। কুসুম বলছে যে খুব ছোটোবেলায় আমি আমার মাকে হারিয়েছি, কিন্তু যখনই আমি আমার মায়ের মুখ মনে পড়ে তখনই চোখের সামনে শুধু দেবী মায়ের মুখটাই আমার ভেসে ওঠে।
আমার চোখে সব সময় মায়ের স্থানে দেবী মায়ের মুখ ভেসে ওঠে। আমি যখনই কখনো কোনো বিপদে পড়ি, আমি যখন কোনো সমস্যা নিয়ে চিন্তা করি, তখনই আমি ভাবি যে কোনো পরিস্থিতিতে থাকলে দেবী মা এই সময় কী করতেন, দেবী মা আমার জায়গায় থাকলে কী করতেন। ব্যাস এইভাবেই আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাই, আমার সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাই। আমি আমার সবথেকে প্রিয় মানুষ আমার মা, আমার দেবী মা, আমার আদর্শ, আমার ঈশ্বর, আমার সব কিছু, আমার দেবী মা। হয়তো সবার কাছে এটা কথার কথা, হয়তো দেবী মা সবার কাছে একজন সফল বিজনেস ওম্যান, হয়তো দেবী মা সবার কাছে একজন সফল নারী, একজন আদর্শ নারী, কিন্তু আমার কাছে আমার মনের গভীরে শিখরে গেঁথে যাওয়া দেবী মার প্রতি অগাধ ভক্তি, বিশ্বাস, আবেগ, সম্মান, ভালোবাসা। বিশ্বাস করুন, দেবী মা আমার সব, আমার গোটা দুনিয়া। আমি আমি শুধুমাত্র চারদিকে শুধুমাত্র আমার দেবী মাকেই দেখি। আমি রোজ যখন মালদায় ছিলাম, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম যেন আমি আমার দেবী মার সঙ্গে দেখা করতে পারি, আমি দেবী মায়ের সেবা করতে পারি। আর আমি সেই ঠাকুরের কাছে খুবই কৃতজ্ঞ যে উনি আমাকে দেবী মায়ের সেবা করার সুযোগ দিয়েছেন, দেবী মায়ের কাছাকাছি থেকে দেবী মায়ের সেবা যত্ন করার সুযোগ দিয়েছেন। কিন্তু এখন আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, আমি যেন সারা জীবন দেবী মায়ের পাশে থেকে দেবী মায়ের সেবা করতে পারি। দেবী মায়ের সুস্থতাই একমাত্র আমার কাম্য। কুসুম যতদিন বাঁচবে ততদিন শুধু দেবী মায়ের, গাঙ্গুলি পরিবারের ভালো চাইবে। সূর্য, দেবী মা যেদিকে তাকান, সূর্য যেদিকেই উঠুক না কেন, দেবী মা যেদিকেই তাকান সেদিকটাই আমার কুসুমের কাছে সূর্য ওঠা ভোর, আমার সকালবেলা। আমার বলা প্রত্যেকটা কথা, আপনার বলা প্রত্যেকটা কথা আমার কাছে ধ্রুব সত্য। আপনার বলা প্রত্যেকটা আদেশ, আপনার বলা প্রত্যেকটা বাণী আমার কাছে অমৃত সমান, আমার কাছে বেদ বাক্য। কুসুম যতদিন বেঁচে থাকবে, এই কুসুম ততদিন এই দেবী মায়ের ছত্র ছায়ায় বেঁচে থাকতে চায়। এই দেবী মায়ের ছত্র ছায়ায়, এই দেবী মায়ের চরণ তলেই কুসুমের জীবন, কুসুমের স্বপ্ন, কুসুমের স্বর্গ। কুসুম যতদিন জীবিত থাকবে, এই কুসুম, আমি যতদিন বেঁচে থাকবো, আমি সকলের মঙ্গল চাইবো। আমি বেঁচে থাকবো, আমি সকলের ভালো চাইবো। সারা জীবন আমি বেঁচে থাকবো, সারা জীবন সকলের ভালো চাইবো। এই বলে কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির চরণতলে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করলো। তখন ইন্দ্রাণী একদম চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই তখন অবাক। গোটা ড্রয়িং রুমের প্রত্যেকটা লোক তখন অবাকভাবে দেখছে যে ইন্দ্রাণী গাঙ্গুলি এরপর কী করবে। ইন্দ্রাণী গাঙ্গুলি কড়া হাতে দাঁড়িয়ে পড়লেন চেয়ার থেকে। তখন রাজ, কাকাই এরা বলছে যে মনে হচ্ছে ইন্দ্রাণী আজকেই বড় বউ হিসেবে কুসুমকে স্বীকৃতি দেবে, কুসুমকে জড়িয়ে ধরবে। তখন মীনাক্ষী বলছে, ও বাবা, কুসুমের এরকম ইমোশনাল স্পিচ শোনার পর তো মনে হচ্ছে আমার না সাড়ে সর্বনাশ না, কেননা এরপর তো দুধে মিলেমিশে যাবে। আমি মীনাক্ষী গাঙ্গুলি আঁটি হয়ে গড়াগড়ি যাব। দিদি তো কুসুমের কথায় মনে হচ্ছে গোলে একদম তাকে বড় বউ হিসেবে আজকেই স্বীকৃতি দিয়ে দেবে। আর সবাই যা আনন্দ করছে, আমার তো মনে হচ্ছে আজকেই কুসুম এই বাড়ির বড় বউ হিসেবে ঢুকে পড়লো বলে। তখন ইন্দ্রাণী সবাইকে অবাক করে দিয়ে বলল, কুসুম, আজকে অত্যন্ত একটি আনন্দের দিন। আজকে আমরা উৎসব আনন্দ করার জন্য এখানে একত্রিত হয়েছি। আজকের দিনে কোনো ইমোশনাল, কোনো আবেগপ্রবণ বক্তৃতা দিও না। কুসুম বলল মনে মনে যে আমার ওপর দেবীমার অভিমান এখনো কমেনি। আমার মন থেকে বলা কথাগুলো এখনো হয়তো ওনার কাছে
মিথ্যা নাটক বলে মনে হচ্ছে, কারণ এখন উনি আর আমাকে মন থেকে বিশ্বাস করেন না। তখন মীনাক্ষী বলছে, যা বাবা, দিদি যে কুসুমের এত বাটারিংয়ে হড়কে গিয়ে পিছলে চলে যায়নি, নয়তো আমার তো ওইসব ইমোশনাল স্পিচ শুনে দিদি যদি হড়কে যেত, কুসুমকে যদি জড়িয়ে ধরতো বড় বউ হিসেবে, তাহলে তো আমার হাটে হারিকেন হয়ে যেত। তখন এবারে পুরো পরিস্থিতি গম্ভীর, চুপচাপ। কাকাই বলে উঠল, ঠিকই তো, বৌদি তো ঠিকই বলেছে যে আজকে খুব আনন্দের দিন গাঙ্গুলি পরিবারের, কারণ আমাদের বড় ছেলে আর বৌমা এসছে যে। আজকে গাঙ্গুলি পরিবারের অত্যন্ত আনন্দের দিনে আমাদের একটি বিখ্যাত খেলা রয়েছে গাঙ্গুলি পরিবারের, ছেলে ভার্সেস মেয়েদের গানের লড়াইয়ের খেলা। ছেলে ভার্সেস মেয়েদের গানের লড়াইয়ের খেলা, হাড্ডাহাড্ডি লড়াই, জমিয়ে খেলতে হবে কিন্তু, পয়েন্টস মেপে মেপে খেলবো, একটা জমিও কিন্তু আমরা ছাড়বো না। ছেলে ভার্সেস মেয়েদের গাঙ্গুলি বাড়ির এই গানের উৎসবটা জমিয়ে দিতে হবে বলে ঈশানও বলল, চলো তো তড়িৎ কাকা, আজকে ভালো করে তোমরা হিসাব রাখবে, কে জিতলো, ছেলেরা না মেয়েরা। তখন তড়িৎ কাকা এবং বাকি স্টাফেরা খেলার জোগাড়জান্তি করতে গেল, খাওয়া দাওয়ার আয়োজন করতে গেল। আর তখন ঈশান আর আয়ুষ বলছে, ঠিক আছে, তো আমরা চলো ততক্ষণ সিট রেডি করি, একদিকে ছেলেরা আর একদিকে মেয়েরা, আজকে দুর্দান্ত গানের লড়াই জমে যাবে, দারুণ মজা হবে, তারপর খাওয়া দাওয়াও আছে, ও কি আনন্দ বলে ঈশান, আয়ুষ, গাঙ্গুলি পরিবারের সবাই খুব হই হুল্লোড়ে মেতে উঠল। তো এইসবের মাঝে কুসুম একটু সাইডে গিয়ে নিজের মনে বলতে লাগলো যে ছোট সাহেবকে আমি বাড়িতে ফিরিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছি। ও তার মাঝে একটা কথা, তো ওইদিকে মাঝে মাঝেই চিৎকার শোনা যাচ্ছে, ছেলের দল বলছে, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, আজকে আমরা গানের লড়াইয়ে মেয়েদেরকে হারাবই, আর মেয়েরাও বলছে আজকে আমরা ছেলেদেরকে হারাবই, দারুণ দারুণ সব গানের লড়াই হবে। তো তার মধ্যে কুসুম সাইডে গিয়ে চোখের জল ফেলছে আর বলছে যে ছোট সাহেব আজকে কত খুশি, গাঙ্গুলি পরিবারের সবাইয়ের সাথে হাসি খুশিভাবে আনন্দে, তাই জন্য আমি যদি এই আনন্দের সময়তে ছোট সাহেবকে ছেড়ে চলেও যাই, মনে হয় না যে আমি একা চলে যাওয়ার জন্য ছোট সাহেবের জীবনে কোনো প্রভাব ফেলবে। ছোট সাহেবের জীবনে তার পরিবার, তার কাছে এই এত আরাম, সুখ, স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু আমি ফিরিয়ে দিতে পেরে খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছি। ছোট সাহেব নিজের বাড়িতে আরামে, স্বাচ্ছন্দ্যে, পরিবারের সকলের সাথে সুখে, খুবই আনন্দে দিন যাপন করবে। যতই হোক ছোট সাহেব গাঙ্গুলি পরিবারের বড় ছেলে, গাঙ্গুলি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও, এত বড় উত্তরাধিকার ছোট সাহেব। আর আমার মতন একটা দরিদ্র মেয়ের সাথে পথ চলার যে কী কষ্ট, দারিদ্রতা, কণ্টকাকীর্ণ কণ্টকাকীর্ণ পথ ছোট সাহেবের জন্য না। আমার মতন গরিব মেয়ে, আমি সারা জীবনই আমি কষ্ট করে বড় হয়েছি। আমি কুসুম, আমি এইভাবেই সারা জীবন ছোট সাহেবকে দূর থেকে ভালোবেসে যাব। উনি আমার স্বামী, আমি আমার স্বামীকে সব সময় ভালোবাসবো, কিন্তু আমি চাই যে ছোট সাহেব গাঙ্গুলি বাড়িতে সারা জীবন সুখে স্বাচ্ছন্দ্যে পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটাক। এবং আমার এই যে সিদ্ধান্তটা, ছোট সাহেবকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা একদম সঠিক। ছোট সাহেব আমার জন্য যত না কষ্ট পাবেন, তার থেকেও গাঙ্গুলি পরিবারের সকলের সাথে সুখে দিন যাপন করতে পেরে অত্যন্ত সুখে ছোট সাহেব সারা জীবন গাঙ্গুলি পরিবারে অত্যন্ত আনন্দে, সুখে, স্বাচ্ছন্দ্যে থাকবেন। ওনার আর কুসুমের কথা মনেই থাকবে না। এই বলে কুসুম চোখের জল ফেলে মুখ ফিরিয়ে নিল। এবার কুসুমের দিকেই তখন ক্যামেরা অফ হয়ে গেল তাকিয়ে। তো কুসুমের এই হলো আজকের পর্ব। ভালো লাগলে আমার সৈনিস দিশা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সকলে কুসুম ধারাবাহিকের পুরো ডিটেলস সারসংক্ষেপ শুনতে পারেন। সাবস্ক্রাইব করবেন সৈনিস দিশা, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনারা পেতে পারেন। ধন্যবাদ।